শুভেচ্ছা। আমন্ত্রণ দেশ জনপদ লাইভে। সঙ্গে আছে আমি শারমিন নাসি। দাবদাহের খবর জানাতে রাজধানী আগারগাঁও থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাঝারুল ইসলাম। মাঝার, আজ গরমের তীব্রতা কেমন দেখছেন, কি বলছেন সাধারণ মানুষ, বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে গরমের খবর, আসলে গরমের খবর মূলত ভালো এবং মন্দ দুটি রয়েছে। কিছু জায়গার মানুষের জন্য একটু সুখবর রয়েছে, কিছু জায়গায় এখনো তাপদাহ চলমান থাকবে এমনটাই কিন্তু জানিয়েছে। সুখবর হচ্ছে মূলত সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগবাসীদের জন্য এবং ঢাকা বিভাগের পূর্বাঞ্চলের জন্য, যে এই অঞ্চলগুলোতে আগামী 24 ঘন্টায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তবে কিছু জায়গায়, যে জায়গাগুলোতে হিট অ্যালার্ট জারি থাকার কথা রয়েছে, 48 ঘন্টার হিট অ্যালার্ট তারা ইতিমধ্যেই জারি করেছেন। সেগুলো হচ্ছে খুলনা, রাজশাহী, রংপুর বিভাগ এবং ঢাকার পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে, ঢাকা বিভাগের অর্থাৎ এই অঞ্চলগুলোতে 48 ঘন্টার চলমান হিট অ্যালার্ট জারি থাকবে আর বাকি অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হবে। তবে তারা যেটি বলেছেন, মে মাস যেহেতু শুরু হয়েছে, গত এপ্রিল জুড়ে যে পরিমাণ তাপমাত্রা ছিল মে মাস জুড়ে সেই পরিমাণ তাপমাত্রা থাকবে না, আস্তে আস্তে তাপমাত্রা কমা শুরু করবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ আগামী 24 ঘন্টার পরে সারা দেশে কম বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে 3টি বিভাগকে তারা স্থায়ী করেছেন যে এই বিভাগগুলোতে বেশি বৃষ্টি হবে, যেগুলো আপনাকে একটু আগে বললাম। অর্থাৎ আবহাওয়া নিয়ে এপ্রিল মাস জুড়ে যে মানুষের যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা ছিল, হয়তোবা আবহাওয়াবিদরা যেটা জানিয়েছে যে এই মাস জুড়ে অর্থাৎ মে মাসে সেরকম হয়তোবা থাকবে না। দেশের বিভিন্ন জায়গায় বজ্রপাত এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারা যেটি আমাদেরকে জানিয়েছে, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43.8, যেটি ছিল যশোরে, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.3, সেটি ছিল দিনাজপুর জেলায়। অর্থাৎ এটি সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। এবং তারা যেটি বলছেন যে তাপমাত্রা কমে গেলেও বাতাসে জলীয় বাষ্পের আর্দ্রতা থাকার কারণে কিন্তু মানুষের যে অস্বস্তি সেটি কিন্তু থেকেই যাবে, সেটি আস্তে আস্তে কমে যাবে। এবং তারা যেটি বলছেন, যে অঞ্চলগুলোতে হিট অ্যালার্ট জারি আছে এবং তাদের যে নির্দেশনা আছে, সেই অঞ্চলের মানুষগুলো যেন সেই নির্দেশনা মেনে চলে এবং যে অঞ্চলগুলোতে বৃষ্টির আভাস দেওয়া হয়েছে সেই অঞ্চলগুলোর যারা কৃষক তাদেরকেও তারা সতর্ক করেছেন যে আবহাওয়া পরিস্থিতি দেখে যেন তারা তাদের ধান কাটার সিদ্ধান্ত নেয়, যেহেতু এটি বোরো ধানের মৌসুম। তারা সেই কথাগুলো বলেছেন এবং তারা যেটি বলেছেন যে আসলে বাংলাদেশে এত তাপপ্রবাহ যে পরিমাণ বাড়ছে, এটি তারাও আশ্চর্য হচ্ছেন। মূলত বৈশ্বিক প্রক্রিয়ায় জলবায়ু পরিবর্তন সহ গাছপালা নিধন, জলাধার ভরাট সব মিলিয়ে মানুষের নেতিবাচক কর্মকাণ্ডের কারণে কিন্তু এই ধরনের তাপপ্রবাহ শুধু বাংলাদেশে না, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া অর্থাৎ এশিয়া মহাদেশে কিন্তু এই ধরনের তাপমাত্রা চলমান আছে। তারাও বলছেন যে বৃষ্টি পারে মানুষকে এতটুকু তাপমাত্রা থেকে মূলত স্বস্তি দিতে। এই জন্য তারাও প্রত্যাশা করছেন যে এই মাসের শুরু থেকে হয়তোবা বৃষ্টি হবে, বৃষ্টি হলে মানুষের মনে স্বস্তি নেমে আসবে। এবং আমরা যাদের কথা বলছিলাম যে খেটে খাওয়া মানুষ যারা আছেন, তারা তাদেরকে বলেছেন তারা হয়তোবা বৃষ্টি হলেই একটু স্বস্তি পাবেন, জনজীবনে এক প্রকার স্বস্তি নেমে আসবে। সব মিলিয়ে মানুষের যে উদ্বেগ এবং উৎকণ্ঠা, আপনাকে একটা জিনিস জানিয়ে রাখি, চলমান তাপ প্রবাহে কিন্তু হিট স্ট্রোকের মৃত্যুর সংখ্যা গতকাল পর্যন্ত 10 জন ছাড়িয়েছে। অর্থাৎ প্রতিদিন কোথাও না কোথাও হিট স্ট্রোক জনিত রোগীর সংখ্যা বাড়ছে এবং হাসপাতালগুলোতেও কিন্তু ভিড় বাড়ছে। রাজধানী ঢাকা আজকে তুলনামূলক একটু ফাঁকা, কারণ আজকে সরকারি ছুটি হয়, সরকারি এবং বেসরকারি বেশিরভাগ অফিসগুলো ছুটি, যার ফলে যানজটের ভোগান্তি নেই। কিন্তু যে তাপদাহের যে ভোগান্তি সেটা কিন্তু রয়ে গেছে। আপনি জানেন যে গতকাল ঢাকার তাপমাত্রা ছিল 38.6 ডিগ্রি সেলসিয়াস। আজকে ঢাকার তাপমাত্রা সম্পর্কে তারা যে পূর্বাভাস দিয়েছে সেটি হচ্ছে বেশি হবে না, গতকালকের মধ্যে আজকেও 37 থেকে 38 ডিগ্রি তাপমাত্রার মধ্যে ঢাকার তাপমাত্রা চলমান থাকবে। যেহেতু ঢাকার কিছু জায়গায় আজকে বা 24 ঘন্টার মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সেই জায়গাগুলোতে হয়তো বা বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমবে। আর মূলত 4-5 তারিখের পরে, অর্থাৎ 5 তারিখের পর থেকে সারা দেশে মূলত বৃষ্টিপাত হবে, তখন সারা দেশে মানুষের মনে স্বস্তি ফিরে আসবে। অর্থাৎ বৃষ্টির জন্য যে সারা দেশের মানুষ যেভাবে অপেক্ষা করছে, সেই বৃষ্টি মূলত মানুষকে স্বস্তি দিবে এবং বৃষ্টি হয়তোবা আগামী 4-5 দিনের মধ্যেই বড় ধরনের বৃষ্টি হবে, তাতে করে মানুষের জনজীবনে স্বস্তি নেমে আসবে। এখন যে চলমান তাপপ্রবাহ আছে সেটি মানুষকে যেমন অস্বস্তি দিচ্ছে, বৃষ্টি হওয়ার পরে হয়তোবা মানুষ তাদের আবার স্বস্তিতে ফিরবে, এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। এই ছিল রাজধানীর আগারগাঁও অফিস থেকে তাপমাত্রা সম্পর্কে, তাপপ্রবাহ সম্পর্কে আমার কাছে সর্বশেষ তথ্য। নেন্সি। মাঝার, আপনাকে ধন্যবাদ। দর্শক, আগারগাঁও থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মাঝারুল ইসলাম। তাপমাত্রা বাড়ছেই, বিপর্যস্ত হচ্ছে মানুষের জনজীবন। এই নিয়ে বিস্তারিত জানাতে যশোর থেকে সহকর্মী ইন্দ্রজিৎ রায়, কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাস ও পাবনা থেকে এস.এ. আসাদ সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। শুরুতেই আমরা ইন্দ্রজিতের কাছে যাচ্ছি। ইন্দ্রজিৎ, যশোরে আজ গরমের তীব্রতা কেমন দেখছেন?
ধন্যবাদ। যশোরে কিন্তু গতকাল স্মরণকালে রেকর্ড তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, অর্থাৎ 43.8 ডিগ্রি সেলসিয়াস, যা দেশের যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সেই প্রভাব কিন্তু আসলে জনজীবনে প্রভাব পড়ছে এবং এই প্রভাবে কিন্তু জনজীবনে চরম ভোগান্তি নেমে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। এবং সকাল সূর্যের বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সূর্যের যে তাপ সেটি কিন্তু মানুষ আগুনের আঁচ পাচ্ছে, অর্থাৎ এই আগুনের আঁচের মধ্য দিয়েই মানুষকে যেতে হচ্ছে এবং সর্বোচ্চ তাপমাত্রার মধ্য দিয়েই যেতে হচ্ছে। বিশেষ করে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে শ্রমজীবী মানুষ। এই শ্রমজীবী মানুষের যারা কাজের সন্ধানে বের হচ্ছেন তারা কিন্তু চরম ভোগান্তির যেতে হচ্ছে। এবং এখানকার যারা সাধারণ মানুষ আছেন তারা যারা খুব প্রয়োজন ঘরের বাইরে বের হচ্ছেন তাদেরকে কিন্তু সবচেয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে। অর্থাৎ আমরা দেখছি যে বিভিন্ন যারা পথচারী আছে, যারা কাজের সন্ধানে বের হচ্ছে, তাদের পানীয় মানুষের জন্য ঠান্ডা পানি খাওয়ানো হচ্ছে। এবং সেটি হলো এবং আমরা যেটা দেখছি যে পথচারীদের মধ্যে কিন্তু বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে খাবার পানি এবং স্যালাইন সহ অন্যান্য যে খাবার সেটি বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে এই এখন যে কৃষি কাজ চলছে, অর্থাৎ যে বড় ধান ঘরে তোলার জন্য কৃষকরা ব্যস্ত সময় পার করছেন, শ্রমজীবী মানুষ যারা আছেন, কৃষিজীবী মানুষ আছেন, তাদের কিন্তু চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। একই সঙ্গে হাসপাতালে কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে, বইয়ের বিভাগ এবং যে ভর্তি ওয়ার্ডে কিন্তু অনেক রোগী ভর্তি হচ্ছে এবং রোগীর চাপ সামলাতে গিয়ে কিন্তু হিমশিম খেতে হচ্ছে। যেহেতু টানা তাপ প্রবাহ চলছে, এই তাপ প্রবাহের মধ্যে জনজীবনে কিন্তু এক ধরনের অস্বস্তিকর পরিবেশের তৈরি হচ্ছে এবং অস্বস্তিতেই ভুগছে। দিনের বেলায় যেমন রৌদ্রের তাপ এবং গরমে মানুষ অতিষ্ঠ হচ্ছে, একই সঙ্গে রাতেও কিন্তু এই একই গরম অনুভূত হচ্ছে এবং এই গরমে মানুষের মধ্যে এক ধরনের যে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে এবং সেটি কিন্তু চলছে এবং এই যেটির কারণে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের যে অস্বস্তিকর পরিবেশ সেটি বিরাজ করছে। এবং তারা বলছেন যে আবহাওয়া অফিস কিন্তু আসলে এখনো পর্যন্ত কোনো দিতে পারেনি, সুখবর দিতে পারেনি, তবে কয়েকদিন পরে কিছুটা তাপমাত্রা কমতে পারে এমনটি বলা হচ্ছে এবং আমরা সেই স্বস্তি পেতে চাই এবং সাধারণ মানুষ যদি সেটি এই ছিল আসলে আমার কাছে যশোর থেকে সর্বশেষ। ইন্দ্রজিৎ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার আমরা কুষ্টিয়ায় যুক্ত হব। সেখানে আছে আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, গরম কুষ্টিয়াবাসীর জন্য কতটা ভোগান্তির কারণ হয়েছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। দীর্ঘ এক মাসের তীব্র দাবদাহে কিন্তু জনজীবনে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে কুষ্টিয়ার যারা শ্রমজীবী মানুষ রয়েছে, অর্থাৎ সাধারণ মানুষ। এই যে প্রতিদিনই কিন্তু নতুন নতুন রেকর্ড হচ্ছে তীব্র তাপমাত্রার। গতকাল কুষ্টিয়ার ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা নির্ধারণ হয়েছিল 42.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এদিকে গত এক সপ্তাহ কিন্তু 41-এর নিচে কোনো তাপমাত্রা নামেনি। জনজীবনে এমন ভোগান্তি নেমে এসেছে এবং এই ভোগান্তিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে যারা শ্রমজীবী খেটে খাওয়া মানুষ তারা, অর্থাৎ যেমন রিক্সা চালক থেকে শুরু করে ভ্যান চালক থেকে শুরু করে যারা মাঠে কাজ করে তারা কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়েছে। কারণ রিক্সা চালক এবং ভ্যান চালকদের দিনমজুরদের কিন্তু আয় কমেছে। কারণ রাস্তা, এই আমি যে স্থানে দাঁড়িয়ে আছি এটি কুষ্টিয়ার সবচেয়ে ব্যস্ততম সড়ক, অর্থাৎ কুষ্টিয়া হাসপাতাল মোড়। এই মুহূর্তে কিন্তু সবসময় জ্যাম বেঁধে থাকে, কিন্তু এখন দেখা যাচ্ছে ফাঁকা, মানুষ ঘরে থেকে বেরোতে পারছে না এই তীব্র গরমের ফলে, যার কারণে কিন্তু আয় কমেছে যারা সাধারণ খেটে খাওয়া যারা মানুষ রয়েছে তাদের। আমার সাথে একজন রিক্সা চালক রয়েছে, আমি একটু কথা বলতে চাই। আসলে এই গরম কেমন অনুভূতি হচ্ছে এবং আসলে আপনাদের আয় কেমন কমেছে? আয় হচ্ছেই না, ভাড়া খালি খালি ঘুরে বেড়াচ্ছে, আমার খাওয়ার দামই হয় নাই।
আচ্ছা, যেমনটি শুনছিলেন আসলে রিক্সা চালকদের আয় কমেছে এবং তাদের কিন্তু ভাড়া হচ্ছে না, চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে তারা। এদিকে যদি আরেকটি কথা আমি বলি যে এই যে কুষ্টিয়া কিন্তু একটু কৃষি প্রধান অঞ্চল, এই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণ ধান, পাট এবং মসুর জাতীয় খাদ্য হয়ে থাকে। এইখানে কিন্তু এই যে তীব্র দাবদাহের প্রভাবে কিন্তু সেচ ব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং মাঠ ফেটে যাচ্ছে এবং ফসল উৎপাদনে ঘাটতি দেখা দিয়েছে। এতে কিন্তু চিন্তার ভাঁজ পড়েছে কৃষকদের মনে। আর এখন বৈশাখ মাস চলছে, এই বৈশাখ মাসে কিন্তু ধান কাটার সময়, এই ধান কাটার সময় কিন্তু তীব্র গরমে কৃষকরা ধান কাটতে পারছে না, কৃষকরাও পড়েছে চরম বিপাকের মধ্যে। আর এছাড়া কুষ্টি একটি খামার অধ্যুষিত এলাকা, এখানে প্রায় 20,000-এর মতো পোলট্রি খামার রয়েছে। এই 20,000 খামারির কিন্তু বেহাল দশা, অর্থাৎ প্রতিদিনই মুরগি মারা যাচ্ছে এবং প্রতি মুরগি বড় হচ্ছে না, তাদের ব্যয় বাড়ছে। ইতিমধ্যে কিন্তু 5,000 খামার কুষ্টিয়ায় বন্ধও হয়ে গেছে। অর্থাৎ এই যে 20,000 খামার রয়েছে এর কিন্তু 15,000 খামারি রয়েছে। এই 15,000 যারা খামারি তাদের কিন্তু প্রায় 100 কোটি টাকা লোকসানের মুখে পড়েছে খামারিরা। অর্থাৎ এই তীব্র দাবদাহের প্রভাবে কিন্তু খামারগুলোরও বিপর্যস্ত অবস্থা। তাছাড়া সবচেয়ে যে কুষ্টিয়ায় সবচেয়ে সংকট সৃষ্টি হয়েছে এই তীব্র দাবদাহের কারণে, যে খাল, বিল, নদী, নালা কিন্তু সব শুকিয়ে গেছে, অর্থাৎ পানির স্তর নিচে নেমে গেছে, যার কারণে কিন্তু কোনো টিউবওয়েলে কোনো পানি উঠতেছে না, যার কারণে পানির সংকট দেখা দিয়েছে শহরবাসীরা দূর দূরান্তে ছুটে যাচ্ছেন একটু পানির জন্য। এক কথায় বলা যায় সুপেয় পানির জন্য কিন্তু হাহাকার সৃষ্টি হয়েছে এই তীব্র দাবদাহের প্রভাবে। এদিকে আমি যদি হাসপাতালগুলোর কথা বলি, প্রতিনিয়তই কিন্তু হাসপাতালগুলোতে যে এই তাপজনিত রোগীর সংখ্যা কিন্তু বেড়ে চলেছে। আমি চিকিৎসকদের সাথে কথা বলেছি, চিকিৎসকরা যেটি বলছে যে আসলে এই যে তীব্র দাবদাহ চলছে, প্রয়োজন না হলে কিন্তু এই দাবদাহের মধ্যে বাইরে আসতে নিষেধ করছে এবং বেশি বেশি ঠান্ডা জাতীয় খাবার এবং তরল জাতীয় খাবার খাওয়ার তারা পরামর্শ দিচ্ছেন। তবে আমরা এই যে দাবদাহের এত ভোগান্তির মধ্যেও আমরা এতটুকু বলতে পারি যে আসলে আবহাওয়া অফিসে কিন্তু কোনো সুখবর দিচ্ছে না। আবহাওয়া অফিস যেটি বলছে যে এই যে তাপমাত্রা চলছে এটি কিন্তু আরো কয়েকদিন চলবে, অর্থাৎ শনিবারের আগ পর্যন্ত আবহাওয়া অফিসের কাছে কোনো সুখবর নেই। তারা বলছে হয়তো রবিবারের দিক থেকে তাপমাত্রা কিছুটা কমলেও কমতে পারে, তারপরে বৃষ্টি হতে পারে। তাই সর্বশেষ আমরা আমরা এতটুকুই বলতে পারি যে এই যে দীর্ঘ 1 মাসের টানা তীব্র দাবদাহে কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়েছে কুষ্টিয়ার জনসাধারণ। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে তীব্র দাবদাহ নিয়ে সর্বশেষ খবর। ন্যান্সি। তিতাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার আমরা পাবনায় যোগ দেব। সেখানে আছেন আমাদের সহকর্মী এস এ আসাদ। আসাদ, পাবনায় সাধারণ মানুষের জীবনে গরম কেমন প্রভাব ফেলেছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। আসলে আপনি যেমনটি বলছিলেন, গত 50 বছর ধরে পাবনায় তাপমাত্রা ক্রমেই বাড়ে। গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল, ক্রমেই বাড়ছে তাপমাত্রা, এমনটি আসলে বয়স্করা আমাদের জানিয়েছেন। পাবনায় আসলে গতকাল যে তাপমাত্রা ছিল, পাবনা আবহাওয়া অফিস আমাদের জানিয়েছেন সেটি হলো 43.2 ডিগ্রি সেলসিয়াস। পাবনায় আসলে পাবনার তাপমাত্রা এত বৃদ্ধির কারণ কি হিসাবে আমরা বয়স্কদের সাথে কথা বলেছি, তারাও আসলে সেটি বলতে পারে না। তারা বলছে যে আসলে কনক্রিট শহর গড়ে নগরায়নের ফলেই জলাধার না থাকা এবং ছোট ছোট এই শহর গড়ে ওঠার কারণেই আসলে এই গরমের ইটা বাড়ছে ক্রমান্বয়ে। এদিকে গরমের কারণে আসলে পাবনায় প্রতিনিয়ত হাসপাতালে গরমের প্রাদুর্ভাবে রোগীর সংখ্যা বাড়ছে। আমরা গ্রামাঞ্চলে যেটি কথা বলেছি, আসলে গ্রামাঞ্চলে বিশেষ করে কৃষকদের যে চরম দুর্দশার মধ্যে সময় পার করতে হচ্ছে, বিশেষ করে যারা এই মুহূর্তে পাট বপন করেছেন, সেই পাট তাদের জমিতে পুড়ে যাচ্ছে রোদের তাপমাত্রায়। অনেক এলাকায় আমরা দেখেছি কৃষকরা পাটের জমিতে আসলে কৃত্রিম ভাবে সেচ দিয়ে সেই পাট বা তাদের অন্যান্য ফসলাদি বাঁচানোর চেষ্টা করছেন, তাতেও তারা আসলে রেহাই পাচ্ছে না। এরকমই আসলে দেখছি পাবনা অঞ্চলের কৃষকদের মধ্যে। এদিকে গরমের প্রাদুর্ভাবের কারণে পাবনা শহরে ভাসমান যে শরবত বিক্রির দোকানগুলি বাড়ছে। আমরা কথা বলেছিলাম আসলে ফুটপাতে আসলে যেসব শরবত বিক্রি করার কিংবা পানীয় জাতীয় বিক্রি করা দোকানদারদের সাথে, তারা আসলে বলছিলেন তাদের আসলে বেলা যতই বাড়তে থাকে তাদের বিক্রি ততই বৃদ্ধি পায় বলে আমাদের জানিয়েছিলেন। তো আমি আসলে একজন শরবত বিক্রেতার সাথে কথা বলতে চাই। প্রতিদিন দুপুর বেলায় আপনার কেমন বিক্রি হয় একটু বলবেন? ভালো বিক্রি হয় আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। গরমের মধ্যে মানুষ অতিষ্ঠ পেরেশানি বিক্রি আছে, গরম বিক্রি
তোলামালা সব শুকিয়ে যাচ্ছে। যেমনটি শুনছিলেন আসলে গরমে মানুষ অতিষ্ঠ হয়েই তাদের কাছে আসলে শরবত খাওয়ার জন্য রাস্তার পাশে এসে ভিড় করেন বলে এমনটি জানিয়েছিলেন। তো পাবনার গরম নিয়ে আসলে ন্যান্সি এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আসাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, যশোর, কুষ্টিয়া এবং পাবনা থেকে আমাদের সহকর্মীরা সেখানকার তাপমাত্রা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন। মে দিবসে পালিত নানা কর্মসূচি বিস্তারিত জানাতে রাজধানীর প্রেস ক্লাব এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, মে দিবসে কি কর্মসূচি পালন করছেন সংশ্লিষ্টরা আমাদের জানাবেন। আজ কিন্তু যেমনটি বলছিলাম আজকে মে দিবসের কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন বরিশাল থেকে সহকর্মী শফিক মুন্সি আর জয়পুরহাট থেকে রেজাউল করিম রেজা। প্রথমেই যাব বরিশালে। শফিক, মে দিবস ঘিরে বরিশালে কি কর্মসূচি চলছে বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আপনি আসলে জানেন যে শ্রমিকদের অধিকার এবং সুরক্ষার জন্য সারা বিশ্বব্যাপী আসলে 1 মে একটি বিশেষ দিন এবং বিশেষভাবেই কিন্তু দিনটি উদযাপন করা হয়। বরিশালে কিন্তু সেই জায়গার বাইরে নয়। বরিশালে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি বরিশাল নগরের সদর রোডে কিন্তু বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন শ্রমিক সংগঠন কিন্তু তারা র্যালি করেছে। তারা কিন্তু শ্রমিকদের সুরক্ষার বিভিন্ন দাবি দেওয়া কিন্তু তারা তুলে ধরেছে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে জেলা শিল্পকলা একাডেমি, এবং এই শিল্পকলা একাডেমিতে কিন্তু এই মুহূর্তে একটি মত বিনিময় সভা হচ্ছে, যেখানে বরিশাল জেলার বিভিন্ন কলকারখানার শ্রমিক এবং মালিকরা অংশগ্রহণ নিয়েছে। এবং এই মত বিনিময় সভাটা আয়োজন করেছে জেলা প্রশাসন শ্রম অধিদপ্তর। তাদের সমন্বিত উদ্যোগটি হচ্ছে এমন যেন শিল্প কলকারখানায় শ্রমিক এবং মালিকের দূরত্বটা কমে যায়। আমরা এখন আসলে এই মুহূর্তে একটু শ্রমিক নেতা একজন বরিশাল জেলা শ্রমিক লীগের সভাপতি সাজাদ হাওলাদার, তার সাথে একটু কথা বলবো। বরিশালে এখন যে ধরনের কর্মসূচি চলছে, যে আলোচনা সভা চলছে, তাতে কি আসলে মালিক এবং শ্রমিকদের যে দূরত্ব সেটা কি কমবে বলে আপনি মনে করেন কিনা? অবশ্যই। ধরেন, বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের শ্রমিক শ্রেণীর জন্য সাংবিধানিক ভাবে তাদেরকে অধিকার দিয়েছে। বরিশালে মালিক শ্রমিকদের যে দূরত্ব, সে দূরত্ব বলতে যেটা আছে সেটা নাই, এখন বর্তমানে নাই। কারণ হচ্ছে শ্রমিক না থাকলে মালিক থাকবে না, মালিক না থাকলেও শ্রমিক থাকবে না। তাই উভয়ের স্বার্থ এখানে নিহিত আছে। শ্রমিকরা তার নিজেদের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করবে, এটা স্বাভাবিক। তো মালিকের সাথে শ্রমিকদের দূরত্ব আসলে থাকা উচিত না, এটা শ্রমিকরাও জানে, আমরাও জানি। কারণ মালিক তার শিল্প কলকারখানার ব্যক্তি ঘটাবে এবং নতুন নতুন কলকারখানা হবে, তবে তখনই না সেখানে শ্রমিক কাজ করবে এবং কাজ করার সুযোগ পাবে। তাই মালিক শ্রমিকের দূরত্ব এখানে এখন আর অপ্রয়োজনীয়। ন্যান্সি, আমরা আসলে যেমনটি শুনছিলাম বরিশালের একজন শ্রমিক নেতা, তিনি আমাদেরকে কিন্তু জানাচ্ছিলেন যে মালিক শ্রমিকের যে দূরত্ব সেটি আসলে কিন্তু সার্বিক উন্নয়নের জন্য একটা হুমকি স্বরূপ। এবং আমরা কিন্তু এটাও জানি আসলে যে সভ্যতার বিনির্মাণ যে মানুষগুলোর ঘামে তৈরি, সেই মানুষরা কিন্তু শ্রমিক। তো শ্রমিকের স্বার্থ সুরক্ষা না হলে অবশ্যই সভ্যতা সংকটে পড়বে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে এই মহান মে দিবস উপলক্ষে বিভিন্ন যে আয়োজন, বিভিন্ন কর্মসূচি, সে বিষয়ে সর্বশেষ খবর। ন্যান্সি। শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী শফিক মুন্সি। এবারে যাব আমরা জয়পুরহাটে, সেখানে আছেন আমাদের সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, মে দিবস ঘিরে আপনার কাছে কি তথ্য আছে বা কি কর্মসূচি চলছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। হ্যাঁ, হ্যালো ন্যান্সি,
আমি একটু জানিয়ে রাখি, এবারের যে মে দিবসের শ্রমিক দিবসের যে প্রতিপাদ্য সেটা হচ্ছে শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। এখানে কিন্তু একটা মানে অটো শ্রমিক ইউনিয়নের, আমি একটু দেখাতে চাই যে অটো শ্রমিক ইউনিয়নের কোরআন তেলাওয়াত হলো, পাশাপাশি সকালে কিন্তু জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি হয়েছে, আলোচনা সভা হয়েছে। পাশাপাশি এখানে যে জয়পুরহাটের যে 34টি ট্রেড ইউনিয়ন আছে, ট্রেড ইউনিয়ন কিন্তু তারা নিজস্বভাবে বিভিন্ন কর্মসূচি পালন করছে। তাদের কিন্তু এই যে আপনি দেখছেন এখানে কোরআন শরীফ বিতরণ করছেন এখানকার শ্রমিকদের মাঝে। পাশাপাশি এখানে কিন্তু স্ব সংগঠন কিন্তু তারা নিজস্ব কর্মসূচি পালন করছে জেলা প্রশাসনের পাশাপাশি। আমি এখন এখানকার একজন শ্রমিক নেতা এবং এই অটো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের সাথে শামীম সাহেবের সঙ্গে কথা বলে জানতে চাই যে আপনাদের কি কি কর্মসূচি হয়েছে মে দিবসকে কেন্দ্র করে। আজকে মে দিবস উপলক্ষে আমাদের কর্মসূচি হচ্ছে আমাদের মৃত শ্রমিকের রুহের মাগফিরাতের জন্য আমরা সাধারণ শ্রমিকের মাঝে এবং হাফেজদের মাঝে আমরা বিতরণ করছি কোরআন শরীফ এবং মিলাদ মাহফিলের আয়োজন করেছি এবং সকালবেলা রিলিজ করেছি। সরকারিভাবে আমাদের ডিসি মহোদয় স্যারের সঙ্গে আমরা রিলি করছি এবং এখন মিলাদ শেষে আমাদের মধ্যাহ্ন ভোজ। আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাটের যে শ্রমিক নেতাদের সাথে আমি কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে আসলে বছরের পর বছর মে দিবস কিন্তু তারা পালন করে এবং যে সরকারের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয় বা তারা কিন্তু বাস্তবে কিন্তু ওই প্রত্যেক বছরই একই রকমের আলোচনা হয়। তারা কিন্তু ন্যায্য অধিকার, যে তাদের শ্রমের যে 8 ঘন্টার মজুরি বা শ্রমের যে ন্যায্য অধিকার, এইটা কিন্তু এখানকার শ্রমিকেরা পায় না, এমন কথাই বলেছেন। আরও একটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটের যে বিভিন্ন খেটে খাওয়া শ্রমিক এই তীব্র গরমে কিন্তু তারা কিন্তু কাজ করছে, কিন্তু তারা কিন্তু এখানে সেভাবে মজুরি পায় না ওই যে, এবং তাদের কিন্তু কর্ম যে আগে স্বাভাবিক তাপমাত্রা ছিল বা তাপদ্রহের কারণে কিন্তু স্বাভাবিক অবস্থায় কিন্তু তারা কিন্তু পেত, কিন্তু এখন কিন্তু কাজ কিন্তু কমে গেছে তাদের এই গ্রাম থেকে শহরে আসতে পারছে না, অনেক শ্রমিক কিন্তু এই গরমে কাজ করতে পারছে না এবং শ্রমিকরা এক কথায় মোটামুটি কষ্টের মধ্যে আছে। তো সর্বোপরি হচ্ছে আমি একটু জানিয়ে রাখি যে শ্রমিক নেতারা এবং সাধারণ শ্রমিক খেটে খাওয়া শ্রমিকরা যেটা জানিয়েছেন যে তারা কিন্তু তাদের ন্যায্য যে অধিকার, এই অধিকার কিন্তু এখনো পায়নি এবং এই অধিকার যতদিন পর্যন্ত তারা ন্যায্য অধিকার পাবে না ততদিন পর্যন্ত কিন্তু তারা তাদের এই মে দিবসের আন্দোলনের মাধ্যমে তারা কিন্তু আন্দোলন করেই যাবে। এই ছিল আমার জয়পুরহাটের এই মে দিবসের উদযাপন উপলক্ষে সর্বশেষ। আমি এখন চলে যাব ন্যান্সির কাছে। ন্যান্সি। রেজা, আপনাকে ধন্যবাদ। দর্শক, জয়পুরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রেজাউল করিম রেজা। মে দিবসে পালিত হচ্ছে নানা কর্মসূচি। বিস্তারিত জানাতে রাজধানীর প্রেস ক্লাব এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, মে দিবসে কি কর্মসূচি পালন করছেন সংশ্লিষ্টরা, বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে আজকে কিন্তু মহান মে দিবস, আর এই দিনে হচ্ছে শ্রমিকদের সংগ্রামের জন্য এই দিনটি হচ্ছে পালন করা হয়। আজকে আমি দেখেছি যে সকাল থেকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পল্টন মোড় কিংবা প্রেস ক্লাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থার শ্রমিকরা তাদের দাবি দেওয়ার জন্য বিভিন্ন সংগঠনের কর্মসূচি পালন করছে। এখানেও আমি প্রেস ক্লাবে যদি আপনাদেরকে একটু দেখাই যে বিভিন্ন সংস্থা কিন্তু তাদের বিভিন্ন আলাদা আলাদা সংস্থা তারা তাদের দাবি দেওয়াগুলো বলছেন বিভিন্নভাবে এবং তাদের দাবি দেওয়ার জন্য হচ্ছে তারা কর্মসূচি পালন করছেন। আমি এখানে এখন একজন শ্রমিকের সাথে কথা বলবো। আমি যদি একটু জানতে চাই যে হচ্ছে আপনাদের দাবি দেওয়া কি? আমাদের দাবি দেওয়া হচ্ছে
138তম আন্তর্জাতিক মে দিবসের সকল শ্রমজীবী মানুষকে আমাদের গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন এবং ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টারের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আমরা চাই 2023 সালে যে মজুরি সরকার ঘোষণা করেছে সেগুলা যেসব কারখানায় বাস্তবায়ন করা হয় নাই সেটা বাস্তবায়ন করা। আর সরকারের নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি 6 মাস, গার্মেন্টস হয়েছে 4 মাস, এবং আমরা চাই 6 মাসের গার্মেন্টসের নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি 6 মাসের আইন করা হোক, এবং পেনশন আমাদের শ্রমিকদের জন্য পেনশনের ব্যবস্থা করা হোক। তারপরে হচ্ছে আবাসন, রেশনিং, পরিবহন এবং গার্মেন্টস শ্রমিকদের জন্য, নারী শ্রমিকদের জন্য স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হোক, নিরাপদ কর্মস্থল এবং কর্মপরিবেশ নিশ্চিত করা হোক, এবং শিশুদের ডে কেয়ার সেন্টার যেসব কারখানায় নাই সেই সব কারখানায় ডে কেয়ার সেন্টারের ব্যবস্থা করা হোক। শিল্প অঞ্চল ভিত্তিক হাসপাতাল গড়ে তোলা হোক শ্রমিকদের জন্য, নারীদের জন্য ম্যাটারনিটি সেন্টার করা হোক, যে নারী শ্রমিকরা বাচ্চা প্রসব করতে পারবে যাতে এত। ধন্যবাদ আপনাকে। এবারের প্রতিপাদ্য কিন্তু শ্রমিক নয়, বলবো দেশ স্মার্ট হবে বাংলাদেশ। তো শ্রমিকরা কিন্তু তাদের ন্যায্য দাবি দেওয়া, এখানে কিন্তু নারী শ্রমিকদের হচ্ছে দাবি দেওয়া, যেমন তাদের হচ্ছে যাতে কর্মস্থলে যাতে কোনো ধরনের হয়রানি, যৌন হয়রানি বা কোনো ধরনের আইন নাই, তো তারা হচ্ছে দাবি করছেন যে সেগুলোর যাতে আইন করা হোক, বা মাতৃত্বকালীন ছুটি যাতে তাদের 6 মাস নিশ্চিত করা হোক, তাদের যাতে বিভিন্ন ধরনের বৈষম্য দেখা যায় নারী এবং পুরুষের মধ্যে, সেই বৈষম্য যাতে তাদের না করা হোক সেটি হচ্ছে দাবি দেওয়া। এবং তাদের যদি সর্বসর্বা যদি বলি যে নারী এবং পুরুষদের শ্রমিকদের দাবি দেওয়াগুলো কি, সেটি হচ্ছে তারা বলছেন যে তাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিন্তু বেড়েছে, কিন্তু তাদের পাওয়ার টাকা যে সেটি কিন্তু শ্রমিকের যে তারা সেটি কিন্তু বাড়েনি। এবং যেটি বলতে চাই যে শ্রমিকের মানুষের ঘামে এবং তাদের কর্মেই কিন্তু এই সভ্যতা গড়ে উঠেছে, আর এই শ্রমজীবী মানুষের ছাড়া কিন্তু আসলে এই সভ্যতা করা সম্ভব নয়। এই ছিল সর্বশেষ খবর প্রেস ক্লাব থেকে। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর প্রেস ক্লাব এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার। আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম, এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মতিঝিল এলাকা থেকে রিশাদ অর্ণব। অর্ণব, জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি দেখছেন, কি বলছে মানুষ, আমাদের বিস্তারিত জানাবেন। পেরেছি যে গতকাল মঙ্গলবার 30 এপ্রিল রাত 12টা থেকে কিন্তু জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হয়েছে। জ্বালানি তেলের নতুন দাম কার্যকর করেছে কিন্তু বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়। এবারের জ্বালানির দাম কিন্তু আসলে যেটা বলা হয় যে মার্চ মাস থেকে কিন্তু বলা হয়েছে যে বিশ্ববাজারের সাথে তুলনা রেখেই কিন্তু আসলে বাংলাদেশে জ্বালানির দাম বৃদ্ধি পাবে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে মার্চ ও এপ্রিল মাসে জ্বালানি তেলের দামটা কিছুটা কমলেও এবার আমরা আসলে একটু ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি যে জ্বালানি তেলের দাম কেরোসিনে 1 টাকা বেড়ে 160 টাকা হয়েছে, আর অকটেন ও পেট্রোলে কিন্তু বেড়েছে প্রায় 2 টাকা 50 পয়সা বেড়ে কিন্তু সেটি দাঁড়িয়েছে 126 টাকা 50 পয়সায়। তো যেহেতু আজকে মে দিবস ছুটির দিন, সেই হিসেবে কিন্তু তেমন কোনো ভিড় দেখতে পাচ্ছি না আমরা পাম্পগুলোতে। তারপরেও কিন্তু মানুষজন আসছে, কেউ আসলে তেলের দাম বৃদ্ধি পেয়েছে সেটি কালকে রাত থেকে জেনেছে, আবার কেউ কিন্তু আজকে এসে দেখা যাচ্ছে যে পাম্পের লোকদের সাথে কথা বলে কিছুটা বাকবিতণ্ডাও করছে মাঝে মাঝে যে তেলের দাম কেন বাড়লো, কিভাবে বাড়লো। তো সাধারণ মানুষের প্রতিক্রিয়া আসলে খুব একটা আশ্চর্যজনক নয়। তেলের দাম গতবারও কমেছে, এবার একটু বৃদ্ধি পেয়েছে, তো সেই তুলনায় আসলে সাধারণ মানুষের খুব একটা প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না। এবার আসলে আমরা একটু কথা বলতে চাচ্ছি একজন পাম্প কর্তৃপক্ষের লোকের সাথে। জি, আসলে এবার যে তেলের দাম যে বৃদ্ধি পেল, এটা নিয়ে আসলে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন, আর আপনারা কখন আসলে তেলের দাম কার্যকর করেছেন? আমরা এটা রাত্রি 12টা থেকে কার্যকর করা হয়েছে। 12টার আগ পর্যন্ত আগের দামে বিক্রি হয়েছে, রাত 12টা থেকে এটা নতুন দামে বিক্রি হচ্ছে। তারপর থেকে এখন পর্যন্ত এখন তো
সব নতুন দামে বিক্রি হচ্ছে। আসলে গত মাসে যে দাম কমেছিল সে সময় আসলে মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন, আর এবার যে দাম বেড়েছে সেটা নিয়ে আসলে মানুষের প্রতিক্রিয়া কেমন? এটা নিয়ে আসলে যতটুকু দাম কমছিল তাতে তেমন একটা প্রতিক্রিয়া ছিল না, বাড়ছে কমছে, কেউ জানছে, অনেকে জানতো না, তারা জানছে আইসা পাম্পে আইসা তো নিয়ে গেছে কেউ। এটা নিয়ে কোনো সমস্যা কিছু হয় নাই কখনো। এবারও এখন পর্যন্ত তেমন সমস্যা কোনো কিছু, সমস্যা তো হওয়ার কথা না, কারণ সরকারি নিয়ম অনুযায়ী দাম বাড়ছে কমছে, এটা তাই সেই অনুযায়ী তারা নিয়ে যাচ্ছে, এটা নিয়ে কোনো। দর্শক আসলে যেমনটি বলছিলে যে সরকারি দামের হিসেবেই কিন্তু আসলে যেহেতু পেট্রোল মালিকরা বিক্রি করছেন, সেক্ষেত্রে আসলে দর্শক সাধারণ যে জনগণ মানুষদের কিন্তু খুব একটা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। তারা দাম বাড়লেও আসলে খুব একটা প্রতিক্রিয়া দেখাচ্ছে না, কমালেও খুব একটা প্রতিক্রিয়া দেখছেন না। তবে বাংলাদেশে কিন্তু ডিজেলের চাহিদা মোট জ্বালানির প্রায় ৭৫%। সেক্ষেত্রে ডিজেলের দামটা বাড়লে কিন্তু এর সাথে আমাদের প্রতিদিনের যে নানা ধরনের পণ্য ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে ঢাকায় আসে, তো সেক্ষেত্রে আসলে কিছুটা প্রতিক্রিয়া হয়তো আমরা দেখতে পারবো। এই ছিল আমার কাছে জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে মতিঝিল থেকে শেষ। অর্ণব, আপনাকে ধন্যবাদ। দর্শক, মতিঝিল এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রিশাদ অর্ণব। প্রচন্ড দাবদাহের কারণে বাড়ছে হাসপাতালে রোগীর চাপ। এ নিয়ে বিস্তারিত জানাতে ঠাকুরগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল আহমেদ আর নোয়াখালী থেকে মওলা সুজন। শুরুতেই যাব ঠাকুরগাঁয়ে, সেখানে আছেন সহকর্মী শাকিল। শাকিল, গরমে হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। আমি আপনাকে একটু জানাতে চাই যে সারা বাংলাদেশে গরমের তাপমাত্রা পুড়ছে সারা দেশ, ঠিক সেভাবেই প্রচণ্ড গরমে ঠাকুরগাঁয়ের প্রত্যন্ত অঞ্চল শহর সবখানে মানুষজন অস্বস্তিতে রয়েছেন। এবং এই গরমের কারণে ঠাকুরগাঁয়ের সবচেয়ে বড় হাসপাতাল যেটাকে বলা হয় ঠাকুরগাঁয়ের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, এখানে রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে এই গরমের কারণে। আমরা লক্ষ্য করেছি যে এই হসপিটালে বৃদ্ধ এবং শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন, জ্বর সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। এবং হসপিটালে আমরা এসে যেটা দেখলাম যে এখানে রোগীরা বেড না পেয়ে অনেক রোগীরা মাটিতে শুয়ে বসে চিকিৎসা নিচ্ছেন। এবং এতে করে রোগীরা যেমনটি বলছেন যে তারা এখানে যদি শয্যা বাড়ানো হয় তাহলে তারা চিকিৎসা সেবাটি আরো ভালো পেতে পারে। আমরা দু একজন রোগীর সঙ্গে কথা বলবো যে আপনি বেড পাননি, কতদিন ধরে এখানে আছেন, কিভাবে চিকিৎসা? আজকে নিয়ে 5 দিন হচ্ছে আমার এখানে আসা, কিন্তু আসলেই যে অবস্থা রুগীর, এই জন্য আমি সিট পাইনি। তাই আমি অনুরোধ এইটুকু জানাচ্ছি যেন যত রুগী আসবে তারা যেন সিট পায় এবং চিকিৎসা ভালো পাচ্ছে। ধন্যবাদ। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে বেড সংখ্যা যদি বাড়ানো হয় তারা এখানে চিকিৎসা সেবা ভালো পাবেন। আমাদের সঙ্গে রয়েছেন হাসপাতালের আরএমও ডাক্তার রকিবুল আলম চয়ন। আমরা একটু তার কাছে জানবো যে আপনারা কিভাবে এই গরমে যে রোগীর চাপ বাড়ছে আপনারা কিভাবে চিকিৎসা সেবাটা দিচ্ছেন সে বিষয়ে একটু জানাবেন। ধন্যবাদ। আমাদের আসলে এই ঠাকুরগাঁও সহ পার্শ্ববর্তী জেলাগুলো সবগুলোতে আসলে কিছুদিন ধরে যে তাপপ্রবাহ চলছে, এই জন্য রোগীর চাপ একটু বেশি, বিশেষ করে শিশু এবং বয়োবৃদ্ধ যারা, তাদের আমরা রোগ বেশি পাচ্ছি। বয়স্কদের ক্ষেত্রে হিটস্ট্রোক থেকে শুরু করে ডায়রিয়া এবং সাধারণ যে জ্বর, এটাও পাচ্ছে। এমনিতেই আমাদের হাসপাতালে শয্যা সংখ্যা সবসময় রোগী বেশি থাকে, এখন সেটা আরও বেশি। আমাদের 250 বেডের হাসপাতালে এই মুহূর্তে প্রায় 600+ রোগী ভর্তি আছে। সো সবাই আমাদের বেড পাচ্ছে না, কাউকে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। আমরা ওষুধ সহ অন্যান্য চিকিৎসা সরঞ্জামাদি সার্বক্ষণিক মজুদ রাখার ব্যবস্থা করছি। এছাড়া সাথে সাথে যে তাদেরকে যে কাউন্সেলিং, যে কিভাবে গরমে চলতে হবে, কিভাবে নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে, এ ব্যাপারে কাউন্সেলিং করছে। তো আমাদের সাথে আমাদের ডিজি হেলথ থেকে শুরু করে আমাদের বিভাগীয় পরিচালক স্যারের সঙ্গে কন্টিনিউয়াস যোগাযোগ আছে। ফলে এখন পর্যন্ত আল্লাহর রহমতে আমাদের এখানে কোনো ধরনের ক্যাজুয়ালিটি বা বড় ধরনের সমস্যা আমরা পড়িনি। ধন্যবাদ। ধন্যবাদ। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে শয্যা সংকট থাকার পরও তারা সর্বোচ্চ চেষ্টা করছেন ভালো সেবাটি দেওয়ার জন্য। আর একটু বলতে চাই যে এই প্রচন্ড তাপদাহের কারণে ঠাকুরগাঁয়ের মানুষজন একটু স্বস্তির জন্য গাছের ছায়া বা বিভিন্ন অংশে যাচ্ছেন। এবং এই ছিল ঠাকুরগাঁয়ের সর্বশেষ পরিস্থিতি হাসপাতাল থেকে। এই মুহূর্তে আমরা নোয়াখালীতে যুক্ত হব, সেখানে আছেন আমাদের সহকর্মী মওলা সুজন। সুজন, প্রচন্ড দাবদাহের কারণে হাসপাতালে তো রোগীর চাপ বাড়ছে, কি ধরনের রোগী আসছে, রোগীর চাপ কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন।
ন্যান্সি, আপনি যেমনটি বলছিলেন সারা দেশব্যাপী যে প্রচন্ড তাপদাহ বয়ে চলেছে, প্রচন্ড গরম চলছে, সেটির প্রভাব নোয়াখালীতেও পড়েছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী জেনারেল হাসপাতালে। এটি 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। আসলে হাসপাতালের সকাল থেকে যে চিত্র দেখা গিয়েছে, বিশেষ করে শিশু ওয়ার্ড এবং বয়স্ক যে নারী পুরুষ রয়েছে সেসব ওয়ার্ড ঘুরে যেসব চিত্র দেখা গিয়েছে, প্রচন্ড তাপদাহের কারণে, প্রচন্ড গরমের কারণে যেসব রোগ রয়েছে সেসব রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে এই হসপিটালে। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে যেটি জানা গেছে, দিন যত যাচ্ছে তাপদাহ যত বাড়ছে রোগীর সংখ্যা তত বাড়ছে। তো আমি এখন এই বিষয়ে কথা বলার জন্য আমার সাথে উপস্থিত রয়েছেন 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম। আমি তার কাছে জানতে চাইবো যে প্রচন্ড তাপদাহের কারণে এবং প্রচন্ড গরমের কারণে কি ধরনের রোগীর সংখ্যা আপনাদের এখানে আসছে এবং কোন বয়সী রোগীরা বেশি আসছে? জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম, আরএমও 250 শয্যা জেনারেল হাসপাতাল নোয়াখালী। ধন্যবাদ দেশ টিভিকে সারা বাংলাদেশে এই অ্যাওয়ারনেস, তীব্র গরমে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার জন্য। আমাদের হাসপাতালে সাধারণত বয়স্ক এবং শিশু রোগীরাই বেশি অতিরিক্ত গরমের কারণে হিট এক্সজশন বা হিট স্ট্রোকের কাছাকাছি পর্যায়ে নিয়ে অনেক রোগী আসতেছে। বিশেষ করে নিউমোনিয়া, লুজ মোশন, তারপর হচ্ছে পেটে ব্যথা, অতিরিক্ত সোয়েটিকের কারণে সিনকোপাল অ্যাটাক নিয়ে এরকম রোগীরা আসতেছে। তা আমাদের এখানে যে আর বিশেষ করে আরেকটা হলো যাদের বয়স্ক রোগী বা মিডল এজের যাদের কোমরবিডিটি রোগ আছে, হার্ট সাথে সাথে ধরেন হার্টের রোগ আছে, তারপর ডায়াবেটিস আছে, তারপর কিডনি রোগী আছে, অ্যাজমা রোগী আছে, সিওপিডি রোগী আছে, এসব রোগীগুলা বেশি আক্রান্ত হচ্ছে বিশেষ করে। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন আরএমও নোয়াখালী জেনারেল হাসপাতালের, যে শুনেছেন যে এ পর্যন্ত যে মানে বিশেষ করে শিশু এবং বয়স্ক রোগীরাই বেশি আসছে, বিশেষ করে যারা লুজ মোশনের রোগী আসছে, খিচুনির রোগী আসছে, হাঁপানির রোগী আসছে, ডায়রিয়ার রোগী আসছে ইত্যাদি। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে নোয়াখালীর যে প্রত্যন্ত অঞ্চলে হাসপাতালটি যে প্রান্তিক জনগোষ্ঠীর একটি প্রধান ভরসাস্থল সেবা প্রত্যাশী কাছে। এছাড়া এই হাসপাতালের পাশের জেলা লক্ষ্মীপুর থেকেও বিশাল একটি অংশ এখানে সেবা নিতে আসেন। তো আমার সাথে বেশ কয়েকজন রোগী এবং তাদের স্বজনদের সাথে কথা হয়েছে যে তারা মোটামুটি ওষুধ পেলেও তারা কিন্তু পরিবেশ নিয়ে একটু অসন্তুষ্টি রয়েছে। কারণ হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে যে আসলে এটি 250 শয্যা বিশিষ্ট হলেও তাদের এখানে প্রায় প্রতিদিন 700 থেকে 800 রোগী ভর্তি থাকে, তাই পরিবেশের ক্ষেত্রে কিছুটা সমস্যা রয়েছে বলে তারা জানিয়েছেন। ন্যান্সি, এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নোয়াখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মাওলা সুজন। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।